যে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে, তার মানে কি আওয়ামী লীগ এখন লাশ হিসেবে তো কবরে গেছে, ওইটার আসলে এখন কোনো অস্তিত্বও নাই, ওইটা পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। তাকে যেন হেঁটে আসতে না হয়, সে বিমানবন্দরে আসুক অথবা সীমান্তে আসুক, সে যেন গাড়িতে করে আসতে পারে। আমার বিশ্বাস পুলিশের কাছে এনাফ হাতকড়া আছে, তারা এত আসামির মধ্যেও তাকে একটা হাতকড়া পরানোর ব্যবস্থা করতে পারবেন। মানে উনি বারবার আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, মানে এর দরকার নাই তো। আওয়ামী লীগ চাই বিএনপি সরকারের পতন, আবার আমাদের জামাত ইসলাম সহ যে 9 দলীয় জোট, এখন তো 2 দল বের হয়ে গেছে, 9 দলীয় জোট, তারাও চায় আসলে বিএনপি সরকারের পতন। ইন্ডিয়া এখন মানে 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 কুত্তা ঠেলার মতো অবস্থা হয়েছে আর কি, তার দেশ থেকে বাইর করতে পারে কিনা এখন। সেই সময় কিন্তু মানুষের মুখে স্লোগান ছিল, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। আমি এই স্লোগান দিয়েছি, ফুয়াদ ভাই দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশে আছেন, যারা সমর্থকরা আছেন, তাদেরও এই প্রশ্নটাকে সিরিয়াসলি বোঝা দরকার যে শেখ পরিবারের ছেলেমেয়েরা কেউ বাংলাদেশে বিয়ে করে নাই, সবাই বিদেশি সাদা নাগরিক অন্য ধর্মের লোকদেরকে বিয়ে করেছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনেই কথিত সংবাদ সম্মেলন ভারতে বসে অনলাইনে এবং হুঙ্কার ডিসেম্বরে দেশে ফেরার। অন্যদিকে সেই পোস্ট শেয়ার হলো অন্য আরেক দেশ থেকে, সেই ক্ষোভ দেখা গেল মাগুরায়। সব কিছু মিলে আসলে এই যে কিছুদিন পরপরই ফেরার কথা পালিয়ে যাবার পরেও এই ফেরার পথ কি আসলে এতটাই সহজ, সেই প্রশ্ন রেখে এর সাথে আরও একটা প্রশ্ন জুড়ে দিতে চাই যে সব কিছু মিলিয়ে কেমন চলছে আমাদের দেশের রাজনীতির হালচাল, সেই সব কিছুই জানবো আজ নতুন বাংলাদেশ। আজকের এই পুরো এপিসোড জুড়ে আমরা কথা বলবো রাজনীতির নানা বিষয় নিয়ে, চুলচুলে বিশ্লেষণ হবে অনেক কিছু নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ফেরার পথ কি এত সহজ কিনা। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, দেখছি নিউজ 24, শুরু হচ্ছে নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও একজন উপস্থিত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের দুজনকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ফেরার পথ কি এত সহজ কিনা, সেটি দিয়ে শুরু করতে চাই যে দেশের বাইরে বসে সংবাদ সম্মেলন করলো যিনি, এবং ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণাও দিয়ে রাখলেন, আরও একবার দিলেন, এর আগেও দিয়েছিলেন। এই ফেরার পথ কি আসলে এতটাই সহজ কিনা? রাশেদ খান, আপনাকে দিয়ে একটু শুরু করব। জি, সবাইকে শুভেচ্ছা। দেখেন, যে শেখ হাসিনা তার মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে, সে আবার বাংলাদেশে ফিরবে, এটা কি আসলে বিশ্বাস করা যায়? শেখ হাসিনার বাংলাদেশে ফেরার মতন বাস্তবতা নাই। পালিয়েছে তো পালিয়েছে, বরং তার লাশটাও বাংলাদেশে আসলে ফেরত আসবে কি না সেটি নিয়েও সন্দেহ সংশয় আছে। বাংলাদেশে যারা সরকারে আছে, যারা আমাদের অপোজিশনে আছে, হ্যাঁ, আমাদের ভিতরে নানান বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সবাই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি, এবং সবার কমন শত্রু গণহত্যা, মানে যে গণহত্যা চালিয়েছে। সুতরাং এই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা বাংলাদেশে নিজেকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য ফেরাবে না, বরং আরেকটি 11 তৈরি করা যায় কিনা সেই ধরনের অপচেষ্টা আছে। এবং সেই চেষ্টার অংশ হিসেবে ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবে এ ধরনের একটি ফাঁকা আওয়াজ মাঠে ছেড়ে দিয়েছে, এবং সে দেখতে চায় যে তার নেতাকর্মীরা মাঠে নামে কিনা। একটি আলটিমেটাম দিয়েছে, ডিসেম্বরে ফিরবে। গতকাল সাংবাদিকরা, আমি যতটুকু বিবিসির যে সংক্ষিপ্ত পরিবেশন সেটি দেখলাম, সেখানে বিবিসি যেটি বলছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি কত তারিখে ফিরবেন। সে কোনো তারিখের কথা না বলে সে বলছে ডিসেম্বরেই ফিরব। এছাড়া আরেকটি যে মন্তব্য শুনলাম, গণহত্যার জন্য সে আসলে অনুতপ্ত কিনা, ক্ষমা চাই কিনা। সেক্ষেত্রে শেখ হাসিনা নিজে উত্তর না দিয়ে তার ছেলেকে দিয়ে উত্তর দেওয়ালো, এবং সজীব ওয়াজেদ জয় বলল যে যেমনিভাবে পুলিশের হত্যাকারীরা দায়মুক্তি পেয়েছে, ঠিক একইভাবে যারা গণহত্যা চালিয়েছে তারাও ওইভাবে দায়মুক্তি চায়। মানে কি? মানে দেখেন, এত বড় অপরাধ করলো, এদের মধ্যে ন্যূনতম অনুতপ্ত বোধের জায়গাটা নাই। সুতরাং বাংলাদেশের জনগণ কিভাবে আওয়ামী লীগকে ফেরাবে, কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করবে? আওয়ামী লীগ মনে করে যে আমরা অতীতে 21 বছর পরে ফিরেছি। দেখেন, ওই সময়কার বাস্তবতা, ওই সময়কার মানে মানুষের
যে চিন্তা চেতনা, এবং বিশেষ করে ওই সময় মানুষ তো এত বেশি আধুনিক ছিল না, তথ্য প্রযুক্তি এত বেশি স্ট্রং ছিল না। এখন মানুষের হাতে হাতে মোবাইল, এবং সবথেকে বড় বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? দেখবেন আমাদের প্রতি বছরেই ফেসবুক কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আসলে গত বছর কি ঘটেছিল। তার মানে কি? তার মানে বছর বছর অন্তত এই ডিজিটাল যে মাধ্যমগুলো আছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা সবাই ব্যবহার করি, ঠিক নিত্য পণ্যের মতনই বলা যায়। প্রতিদিনই আমরা অসংখ্যবার আমরা এই ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, আমরা এটা ইউজ করতেছি। আমাদের সামনে মানুষের যে চিৎকার, রক্ত, মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছিল, এই দৃশ্যগুলো আমাদের সামনে প্রতিনিয়ত ভাসতেছে। তার মানে যতদিন আমার কাছে মনে হয় যে এই আধুনিক যুগের যে আপনার প্রযুক্তিগুলো আমাদের কাছে আছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি ফেরা আসলে সহজ হবে না। তবে সেক্ষেত্রে একটি চিন্তা হলো, যেটি নিয়ে অনেকেই কথা বলেছে, যে রিকনসিলিয়েশন, এটি নিয়ে আসলে কি করা যায়। দেখেন, আমাদের স্পষ্ট বার্তা হলো দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং যেটি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচার কিন্তু চলছে। তো সেক্ষেত্রে বিচারের পরে যদি দেখা যায় যে আওয়ামী লীগের অমক কোনো অপরাধ করে নাই, ওকে, আওয়ামী লীগের বাইরে যদি তারা কোনো দলে যুক্ত হতে চায় বা নতুন দল গঠন করে রাজনীতি করতে চায়, করতেই পারে। কিন্তু যে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে, তার মানে কি আওয়ামী লীগ এখন লাশ হিসেবে তো কবরে গেছেই, ওইটার আসলে এখন কোনো অস্তিত্বও নাই, ওইটা পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। সুতরাং আওয়ামী লীগের বা শেখ হাসিনার ফেরা এত সহজ হবে না। জি, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে যাই। আপনি নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে যেসব সংবাদ এসেছে সেই সংবাদগুলো আপনি দেখেছেন। আসলে ফেরার পথ কি আসলে এতটা সহজ কিনা? ধন্যবাদ। ফেরার পথ আসলে খুবই সহজ, অল্প একটু দূর, বেশি দূরে না তো আপনার। সে চাইলে আসাম সীমান্ত দিয়ে ঢুকতে পারবে, পশ্চিমবাংলার সীমান্ত দিয়ে ঢুকতে পারবে, সে চাইলে বিমানে আসতে পারবে। যেখান থেকে আসুক, আমরা তো পুরো দেশবাসী তাকে রিসিভ করবার জন্য অপেক্ষা করছি। এবং আমার বিশ্বাস সরকারের প্রতিনিধি এখানে আছেন, ওনারা ফুল কেনার টাকা দিবেন। শাহবাগ থেকে যে পরিমাণ ফুল কেনা লাগে, লাল গালিচা দেবেন এয়ারপোর্ট থেকে অথবা সীমান্ত থেকে, কাশিমপুর, কেরানীগঞ্জ থেকে। আমাদের পুলিশের প্রিজন ভ্যানগুলো অনেক ব্যস্ত থাকে, তারপর নিশ্চয়ই একটা প্রিজন ভ্যান অবশ্যই পাওয়া যাবে, তাকে যেন হেঁটে আসতে না হয়। সে বিমানবন্দরে আসুক অথবা সীমান্তে আসুক, সে যেন গাড়িতে করে আসতে পারে। আমার বিশ্বাস পুলিশের কাছে এনাফ হাতকড়া আছে, তারা এত আসামির মধ্যেও তাকে একটা হাতকড়া পরানোর ব্যবস্থা করতে পারবেন। তো সার্টেনলি এটা খুবই ইজি একটা ব্যাপার। তো উনি আসুক, আমরা চাই উনি আসুক। মানে উনি বারবার আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, মানে এর দরকার নাই। তো দেখা যদি না দাও বন্ধু, কথা কইও না। তা আমরা সবাই তাকে দেখতে চাই, সে আসুক দেশে। সে বাংলাদেশের নাগরিক তো, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ব্যাপারে তো আমাদের কারোর মধ্যে কোনো ইয়ে নাই। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে ফেরবার সব রাইট আছে। তার কাছে যদি পাসপোর্ট না থাকে, তিনি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে যদি আবেদন করেন, তাহলে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। তো তাকে দেশে ফেরার ব্যাপারে তো আমি কোনো বাধা দেখতে পাচ্ছি না, এবং বাংলাদেশ সরকারের কোনো আইনি অধিকার নাই তিনি যদি দেশে আসতে চান তাকে বাধা দেবার অথবা ফিরায় দেবার, অথবা তিনি বিমানে আসতে চাইলে তার বিমান ঢুকতে দেওয়া হবে না, এটা করবার সুযোগই নাই। তিনি চাইলে দেশে আসবার সকল আয়োজন অলরেডি রেডি করা আছে, এবং উনি যদি আরও কিছু আয়োজন করতে চান, ওনার নেতাকর্মীরা যারা পলাতক অবস্থা থেকে 10টা বিমানে নাকি করিডোরে আসবেন শুনলাম, কি ধরনের প্রাইভেট জেট করে আসবেন। সবাই আসুক, আমরা সবার জন্য প্রিপেয়ার। তো সবাই বাংলাদেশি নাগরিক ফিরে আসুক, এবং ওনার পরিবারের সদস্যরা তাড়াতাড়ি ফিরলে ভালো হবে। কারণ পত্রিকায় দেখলাম যে উনি সর্বশেষ 3-4 তারিখ পর্যন্ত এনশিওর করেছেন শেখ পরিবারের চাকর বাকর, পিয়ন, পাইক পেয়াদা যারা আছে এরা পর্যন্ত পালাইছে কিনা। পালানোর পরে এনশিওর করার পরেই তিনি ইন্ডিয়ার সাথে ডিল করে, ইভেন সীমান্ত ডিলও করছেন। এই যে দেখেন 50,000-এর উপর লোক পালাইছে সীমান্ত দিয়ে, বিএসএফের গুলিতে একটা লোকও মরল না কেন? লোক মারা গেছে হিউম্যান ট্রাফিকিং, অন্য টাকা পয়সা লেনদেনের যারা মানুষ পাচার করে তাদের গোলাগুলিতে 1-2টা আওয়ামী লীগের নেতা মারা গেছে। বিএসএফের গুলিতে মারা গেল না কেন? কারণ বিএসএফ অ্যালাউ করছে আওয়ামী লীগের নেতাদের পলায়ন করাটাকে। এবং আমাকে ইন্ডিয়ান বেশ কিছু সোর্স বলছে যে আপনারা ভিসা দিচ্ছেন না কেন? তারা তো বলতেছে যে আমরা বিদেশি নাগরিক হিসাবে পশ্চিম বাংলায় 50,000-এর বেশি নাগরিক একসাথে আমরা অ্যালাউ করি না, আমরা ভিসাটা এমনভাবে প্রসেস করি আর কি।
তো আওয়ামী লীগ পালানোর পরে এই সংখ্যাটা 50,000 পার হয়ে গেছে। এখন তাদেরকে তো সার্ভেলেন্সের ভিতর রাখা লাগে, তাদেরকে তো সিকিউরিটি মানে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা লাগে। এর বেশি লোক আসলে আমরা এটা আসলে ম্যানেজ করতে পারবো না, আমরা তাদেরকে সার্ভেলেন্সের মধ্যে রাখতে পারবো না। এবং এই জন্য দেখবেন যে তারা অ্যালাউ করেই এই ক্রাউডটা কিন্তু কন্ট্রোল করেছে। কিছু মুম্বাইতে পাঠাইছে, কিছু দিল্লিতে পাঠাইছে, টাকা পয়সা যার যেভাবে সামর্থ্য আছে সব কিছু মিলায়। তো আমরা বোধ করছি যে ওনার ফিরতে তো এটা ওনার শুধু সদিচ্ছার ব্যাপার, উনি ওনার পরিবার, ওনার পাইক পেয়াদা, ওনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ফেরুক, আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয় যেতে চাই। বিশ্বব্যাপী রাজনীতির ইতিহাসই তো আসলে দেখা যায় যে যারা বিভিন্ন অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে ক্ষমতাচ্যুত হয়েছেন বা পালিয়ে গেছেন বিভিন্ন দেশে, তাদের ভেতরে হাতে গোনা 3 থেকে 4 জনের আসলে পরবর্তীতে তারা ফিরতে পেরেছিলেন এবং ক্ষমতায় বসেছিলেন। বেশিরভাগই স্বাস্থ্যের মুখোমুখি হয়েছেন, আর অনেকে যেসব দেশে তারা রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তারা সেখানে মারা গেছেন। তো আসলে এই যে ফিরে আসার বিষয়টা কেন বারবার হঠাৎ করে আওয়ামী লীগপন্থী যারা আছেন তারা এই জায়গাটাতে কেন বারবার একই কথা বলছেন যে ডিসেম্বরে ফিরে আসবেন? দেখেন, ওই যে গণ অভ্যুত্থানে পালানোর পরে কোনো স্বৈরাচার ক্ষমতায় ফিরে আসে নাই। দক্ষিণ আমেরিকার 1-2টা ঘটনার কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনীর কুয়ের কারণে সে ক্ষমতাচ্যুত হয়েছে, গণ অভ্যুত্থানের কারণে। ফিলিপাইনে মার্কোস জুনিয়রের কথা বলা হচ্ছে। মার্কোস জুনিয়রের তো আপনার গণ অভ্যুত্থানে 80-র দশকে সে তো ক্ষমতা থেকে পালায় নেই, সে তো বাচ্চা ছেলে, সে বিদেশে বড় হয়েছে। 30-35 বছর পরে সে এসে দল করেছে, রাজনীতি করেছে, গণতন্ত্র করেছে, ভোটে জিতে এসছে। অতএব পতিত কোনো স্বৈরাচার ফিরে আসে নাই। এর কাছাকাছি এক্সাম্পল বললে আমাদেরকে এরশাদকে বলতে হবে। এখন আমি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনকে অনেকে গণ অভ্যুত্থান বলে, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি না, এটা স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল। এরশাদের এখানে পতন হয়েছে এবং এই পতনটা এরকম কোনো ভায়োলেন্ট কিছু হয়নি। এরশাদের পুরো 9 বছরের টেনিউরে আমি যতটুকু জানি 30 জনের বেশি লোক মারা যায় নাই পুরো 9 বছরে। তার ব্যাপারে অনেক কথা বলা হয় না, স্বৈরাচার গুলি করে লোক মারছে, হ্যাঁ সত্য, ঢাকাতে মিছিলে গুলি করছে, আওয়ামী লীগের প্রোগ্রামে চিটাগাংয়ে গুলি করে লোকজন মেরেছে, সব মিলিয়ে 30 জনের বেশি হবে না। 100-র উপরের লোক পার ডেতে হত্যা করেছে হাসিনা, এইরকম দিনের সংখ্যাও কয়েক ডজন। মানে পার ডেতে 100-র উপর লোক সে হত্যা করেছে, এরকম দিনের সংখ্যা কয়েক ডজন। তাহলে সেই রকম একটা জায়গায় গণহত্যা করে তিনি আবার ক্ষমতায় ফিরবেন এমন ঘটনা যদি কখনো ঘটে থাকে, তাহলে পৃথিবীর আমাদের যে ইতিহাস পড়া, আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, এগুলো সব কিছু আবার নতুন করে আমাদের পড়তে হবে এবং এগুলো রিভাইজ করতে হবে আবার। তারপরে হচ্ছে যে তাহলে ফেরার আলোচনা কেন? ফেরার আলোচনার একটা বড় জায়গা হচ্ছে আওয়ামী লীগের বয়স দেখেন, 49 সালে দল তৈরি হওয়া একটা দল, যাদের আংশিক একটা অংশের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এই দলটা দিল্লির পারপাস সার্ভ করতে পেরেছে সাকসেসফুলি, যে কারণে লম্বা সময় সে ক্ষমতায় থেকেছে, প্রায় 25-26 বছর। জাতীয় পার্টি যোগ করলে এটা 9 বছর। এই টিম বি টিম হিসাবে তারা একসাথে কাজ করেছে। তাহলে এত লম্বা সময় যারা ক্ষমতা কাঠামোতে ছিল এবং এই ক্ষমতা কাঠামোর তো একটা বিশাল এস্টাবলিশমেন্ট তার আছে এই রাষ্ট্রে, তার বিশাল চাটুকার গণমাধ্যম আছে, সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, পেশাজীবী আছে, সকল পেশায় তার লোক আছে। অতএব এই বিশাল গোষ্ঠী তো সাডেনলি আপনার নাই হয়ে যাবে না, তার তো একটা ভয়েস আছে। তার এই ভয়েসটা এখন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। এই সোশ্যাল পাওয়ার, এই সোশ্যাল এস্টাবলিশমেন্ট রিপ্লেস করতে একটা সময় লাগবে। এই সময়টা পর্যন্ত কি হচ্ছে? আলোচনাটা হচ্ছে, তর্কটা হচ্ছে, এই মানুষগুলো আসলে কোথায় আছে, কিভাবে আছে। সে ঝটিকা মিছিল করছে, সে কদিন আগে দেখলেন টেলিগ্রাম গ্রুপে 400-র উপরে আওয়ামী শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা টেলিগ্রামে সিক্রেট গ্রুপ করে তারা সেখানে মিটিং টিটিং করছে। শেখ হাসিনার হোমকামিং, প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তারা কি করবেন না করবেন, মিছিল মিটিং করবেন। তো এখন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে তদন্ত কমিটি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম 6 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে তারা, বাকিদের ব্যাপারে তদন্ত চলছে। তা আমরা দেখি আওয়ামী লীগের মানে 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 হাড় অথবা ঘাড় কতটুকু মোটা, কতদিন তারা এটা সাস্টেইন করতে পারেন, এটা আমরা দেখতে চাই। জি, ধন্যবাদ। রাশেদ খান, এবার একটু আপনার কাছে আসি। সাজাপ্রাপ্ত আসামি দেশের বাইরে বসে বক্তব্য দেয় এবং যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তিও আছে, তো সেক্ষেত্রে আসলে সরকার এই বিষয়টাকে তারা কিভাবে ডিল করতে চায় একটু আমাদেরকে জানাবেন। দেখেন, যত চুক্তি
থাকুক না কেন, ভারতের যদি সদিচ্ছা না থাকে সেক্ষেত্রে নানান ধরনের অজুহাত সামনে আসবে। এই যে গতকাল শেখ হাসিনা অডিও ভার্সনে তার বক্তব্য উত্থাপন করলো, দেখেন এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু শক্ত অবস্থান নিয়েছে বিবৃতি প্রদানের মাধ্যমে, সেটি অবশ্যই আপনিও দেখেছেন। শেখ হাসিনার এই যে আস্ফালন, এই আস্ফালন করার আসলে সুযোগটা কেন পাচ্ছে সেটি নিয়ে আমি একটু বলি। দেখেন, আমরা গণ অভ্যুত্থানের শক্তি, আমাদের ভিতরে এক ধরনের অসম সম্পর্ক এবং বলা যায় সাংঘর্ষিক সম্পর্ক বিদ্যমান, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটি সংস্কার নিয়ে বলেন, সংবিধান নিয়ে বলেন, রাষ্ট্রপতি নিয়ে বলেন বা নানান ইস্যুতে, এমনকি গণ অভ্যুত্থানের কৃতিত্ব, এসব নিয়ে আসলে এক ধরনের অনৈক্য সৃষ্টি করে রেখে গেছে। আমাদেরকে তারা কোনো সমতায় বা কোনো ধরনের মানদণ্ডে আসলে তারা আমাদেরকে রেখে যেতে পারেননি, যে কারণে এখন আমাদের ভিতরে ব্যাপক বিতর্ক, তর্ক বা সাংঘর্ষিক অবস্থান পরিলক্ষিত হচ্ছে। তো এই সুযোগে শেখ হাসিনা ভাবছে যে গণ অভ্যুত্থানের শক্তি তারা তো বিভাজিত, সুতরাং এখন হয়তো আমি ফিরতে পারবো, এবং সে মনে করছে যে যেভাবে আসলে বাংলাদেশে বিরোধী দল তারা 1 মিনিটে সরকার ফেলিয়ে দিবে, কেউ বা বলছে 7 দিনে, কেউ বা বলছে আপনার 24-এ বর্ষা বিপ্লব হয়েছে, 26-এ আবার বর্ষা বিপ্লব হবে, মানে বিএনপি সরকারের পতনের জন্য। একটা বিষয় আমি পর্যবেক্ষণ করছি, সেটি হলো যে আওয়ামী লীগের ভাষা আমাদের ভাষা আর বর্তমানে আমাদের অপোজিশনের ভাষার ভিতরে কোনো পার্থক্য নাই, মানে বিএনপি সরকারকে নিয়ে, মানে আওয়ামী লীগ চাই বিএনপি সরকারের পতন, আবার আমাদের জামাত ইসলাম সহ যে 9 দলীয় জোট, এখন তো 2 দল বের হয়ে গেছে, 9 দলীয় জোট, তারাও চায় আসলে বিএনপি সরকারের পতন। তো সব মিলে এই যে আমাদের অপোজিশন, তারা যেভাবে আসলে রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে সহযোগিতা না করে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে, দেখেন দ্বন্দ্ব থেকে কিন্তু সংঘাত হয়। দ্বন্দ্ব যদি আমরা মীমাংসা না করতে পারি, সংঘাত অনিবার্য। তার মানে কি, এখন সরকারি দল এবং বিরোধী দল আমাদের ভিতরে দ্বন্দ্ব রয়েছে, এবং এই দ্বন্দ্ব কোথাও কোথাও সংঘর্ষও সৃষ্টি করছে। এটা যখন ব্যাপক মাত্রায় সৃষ্টি হবে, তখন সুযোগটা নেবে কে? আওয়ামী লীগ। এই যে আজকে এক ধরনের হঠকারিতা করেই আমাদের জামাত ইসলামের নেতৃত্বাধীন যে 9 দলীয় জোট, তারা সচিবালয় ঘেরাও করলো। সেখানে দেখলাম যে জামাতের আমির, হয়তো জামাত এবং শিবিরের কর্মীরা, আমার কাছে মনে হচ্ছে কোনো অঘটন ঘটাতে যাচ্ছিল, যে কারণে কী এমন ঘটলো যে জামাতের আমির, আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তাদের দলের একজন এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার মানে কান বরাবর একটা থাপ্পড় মারলো, এমনকি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দেখেন, এই যে একটা মিছিল নিয়ে তারা সচিবালয়ে গেল, এবং সেখানে জামাত শিবিরের কর্মীরা খুব বিক্ষুব্ধ, তারা সচিবালয় ভেঙে ফেলবে, গেট ভেঙে ফেলবে, মারমুখী অবস্থানে। তার মানে তারা আসলে কোন অবস্থানে থাকলে তাদের নেতা তাদের একজন এমপিকে কানে থাপ্পড় মারে, মানে তাকে ধাক্কা দিয়ে সরিয়েও দেয়। তো এই সুযোগটা আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আজকে এটা স্মুথলি থেমে গেছে, তাই না? আমাদের বিরোধী দল তারা হয়তো তাদের যে নেতা, সেই নেতার ভূমিকার কারণে বা প্রশাসনও বেশ শীতল ছিল বা কঠোর ছিল, যেটি হোক না কেন, ভবিষ্যতে যে সময় মনে করেন যে তারা এই যে সচিবালয় ঘেরাও করতে যাবে, এখন এই যে কর্মীরা, সবাইকে তো আর আপনার চেক করে ঢোকানো যায় না মিছিলে। তো এমন একজন কর্মী, মনে করেন যে আওয়ামী লীগের কর্মী, জামাতের মিছিলের মধ্যে ঢুকে পড়লো, তার পকেটে বোমা সচিবালয়ের মধ্যে নিক্ষেপ করলো, দেন কি ঘটবে? অর্থাৎ আমি আমাদের অপোজিশনকে বলবো, আপনাদের দাবি দেওয়া থাকতেই পারে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার মতের সাথে আমার মতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে জামাত ইসলাম ইসলামিক দল এবং বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে, আবার এনসিপি নতুন বন্দোবস্তের রাজনীতি করে, এবি পার্টি তারা অধিকার ভিত্তিক রাজনীতি করে। সব মিলে দেখেন, আমরা যারা একসাথে গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের মধ্যেই কিন্তু অনেক মতপার্থক্য রয়েছে। এখন এই মতপার্থক্যকে যদি আমরা শ্রদ্ধা না করি, তাহলে তো আসলে এই সংকট অনিবার্য, এবং সেটি কিন্তু শুরু হয়েছে। যেমন আমাদের জাতীয় ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছিল, ফুয়াদ ভাই ছিল, আমিও ছিলাম। এখন আমার মতামত একরকম হবে, ফুয়াদ ভাইয়ের মতামত ভিন্ন রকম হবে। তবে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছিলেন যে আমরা যতটুকু বিষয়ে ঐক্যমতে আসতে পারবো ততটুকু সংস্কার এবং এর ভিত্তিতে নির্বাচন। এমনকি বিএনপির পক্ষ থেকে সে সময় বলা হয় যে যতটুকু ভিন্নমত থাকবে এটা আমরা আমাদের প্রত্যেকের নির্বাচনী ইস্তেহারে দিব। দেখেন, এর প্রেক্ষিতে পরবর্তীতে কি হলো,
আমরা উইথ নোট অফ ডিসেন্ট আমরা একটি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলাম, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। তারপরে কি হলো, যে সময় জুলাই জাতীয় সনদ, এটা শেষ করে দিই, 1 মিনিটে শেষ করি, 1 মিনিটে এটা শেষ নিয়ে করি। আমাদের আলাদা প্রশ্ন আছে, আমি 1 মিনিটে শেষ করে দিই। জি এই ইস্যুতে আমার কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা আমি উত্তর দিয়ে দিই। না ঠিক আছে, আমার পৃথক প্রশ্ন আছে, আমরা একটু একটা ছোট বিরতিতে যেতে, আমি 1 মিনিটে শেষ করলে বিরতিতে যেতে পারেন। জি প্লিজ। আচ্ছা, তো যে কথা বলছিলাম, পরবর্তীতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, এরপরে যে আমাদের কাছে জুলাই জাতীয় সনদটা দিল, সেখানে নোট অফ ডিসেন্ট নাই। তার মানে কি, অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে আমাদের ভিতরে এই যে দেখেন ক্যাওয়াসটা তারা কিন্তু রেখে গেছে। তৃতীয়ত হলো, যে সময় গণভোটের অধ্যাদেশ জারি করলো, 4টা প্রশ্ন 1টা উত্তর। আমার কথা হলো যে উইথ নোট অফ ডিসেন্ট এই জুলাই জাতীয় সনদের উপর ভোটে যেতে পারতেন, বা যে কোনো একটা প্রশ্ন আসতে পারতো, হ্যাঁ হতেও পারতো যে এই ভিন্ন মতগুলোতে আমরা কি করব, হ্যাঁ বা না, আপনি চান কি না চান, সেক্ষেত্রে একটা ভিন্ন বাস্তবতা হতো। কিন্তু আপনি 4টা প্রশ্ন আর 1টা উত্তর দিলেন, তখন কিন্তু বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ জানিয়েছিল। দেখেন, বিএনপি যে নির্বাচন ইস্তেহার, আপনি নিজেও চেক করতে পারেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন যদি এদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে দায়িত্বে বসায়। তার মানে কি, বিএনপির আগের অবস্থান এবং বর্তমানের অবস্থান কিন্তু একই আছে। হ্যাঁ, আমাদের বিরোধী দলের যে মতামত চিন্তা, সেটাকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের তারা যদি বিএনপিকে এইভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে যে বিএনপি প্রতারণা করছে, প্রকৃতপক্ষে বিএনপি ওই সময় যা বলেছিল এখনও একই কথা বলছে। তার মানে কি, বিএনপি প্রতারণা করছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা রেখে দিয়েছিল বা অনৈক্য রেখে দিয়েছিল, সেই প্রতারণাকে পুঁজি করেই মূলত এখন আমাদের এই যে বিরোধী দল, তারা কিন্তু এক ধরনের আন্দোলন করছে। তো এটা শেষ কোথায়? এটা শেষ হলো শেখ হাসিনা এই যে আস্ফালন করার আসলে সুযোগটা পাচ্ছে। জি অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি যাব, বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বাকি আলোচনার সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছেন রিশাদ হাসান। আমরা আলাপ করছি রাজনীতির বিভিন্ন ইস্যুতে, এবং আজকে আমাদের আলোচনার বিষয় ফেরার পথ এতটা সহজ কিনা। যদিও আমরা এরই মধ্যে সেই বিষয়ের কথা বলে ফেলেছি, আমরা একটু ফিরতে চাই আমাদের দেশের রাজনীতির মাঠে। জুলাই গণঅভ্যুত্থানের যে প্রামাণ্য চিত্র যেটা আমরা দেখলাম, বা যেটা গতকালকে দেখানো হলো, সেই অনুষ্ঠানে আসলে এত হট্টগোল হওয়ার কারণটা কি, অভিযোগগুলো কি কি ছিল? আসুজ্জামান ফুয়াদ একটু বলবেন। ফেরার পথের ব্যাপারে আরেকটু বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে জিনিসটা তারা বুঝ দিচ্ছে যে হাসিনা তো 75-এর পরে ফিরেছে, 111-এ পালিয়ে যাওয়ার পরেও আবার ফিরেছে, তো এইবার পারবে না কেন? অনেকগুলো কারণে পারবে না। প্রথমত হচ্ছে যে 75-এ যত অভিযোগ ছিল সেটা শেখ মুজিবের ছিল, বাকশালের ছিল। শেখ হাসিনা, শেখ রেহানা তো বাংলাদেশে বাকশাল কায়েম করে নাই, 4th সংশোধনী করে নাই, হাজার হাজার মানুষকে রক্ষী বাহিনী দিয়ে খুন করে নাই। অতএব 76-এ, 80-তে, 81-তেও শেখ হাসিনা তো একটা নিরপরাধ মানুষ ছিলেন, যে সে তার বাবা স্বৈরাচার ছিলেন, তার তো আসলে কোনো অভিযোগ ছিল না। যেভাবে মার্কোস জুনিয়র ফেরত আসছে, তার বাবার অপরাধের কারণে তারা তাকে স্বৈরাচার বলতে পারছেন না। তো এই বাস্তবতায় তো আপনার একটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট জায়গা। দ্বিতীয়ত দেখেন 111-এর সময় কীভাবে সে ফিরেছে, দুই জায়গাতেই দেখবেন কমন জায়গায় বর্তমান, তখনকার 75, 81, 80 যেটাই বলেন, আর হচ্ছে 111, দেশি শাসক গোষ্ঠী চেয়েছে শেখ হাসিনা ফিরুক। বিদেশের বাংলাদেশে যত বন্ধু, গুরুত্বপূর্ণ ভরকেন্দ্র আছে ক্ষমতার, সবাই চেয়েছে শেখ হাসিনা ফিরুক। আওয়ামী লীগের নামে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ দেশে বিদেশে মোটা দাগে, এগুলো কখনো আলোচিত কোনো বিষয়বস্তু ছিল না। অতএব এই বাস্তবতাটা কিন্তু এইবার আর প্রযোজ্য না। এইবার হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিটির রিপোর্ট মোতাবেক আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা করেছে, 1400+ মানুষজনকে হত্যা করেছে। অতএব পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি যাদের কমিটমেন্ট আছে, এমন কোনো দেশ আওয়ামী লীগের এই নেত্রীকে ফেরার ব্যাপারে ভয়েস রেজ করবে না। এই জন্য দেখেন না, মাঝে মধ্যে বলা হচ্ছে এই যে সার্জিও গোর এসে দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছে, সাবের হোসেন চৌধুরীর সাথে গোপনে দেখা করেছে, তো নিশ্চয়ই তারা বলেছে, আলোচনা করেছে যে হাসিনাকে ফেরার বা একটা বন্দোবস্ত করেন না, এইসব আলোচনা করে নাই। বরং দিল্লি বিপদে আছে, হাসিনাকে কিভাবে ভারত থেকে সরানো যায়। আপনাদের প্রথম দিকে মনে থাকার কথা, হাসিনা কিন্তু বরাবর চেষ্টা করেছে লন্ডনে যেতে, তা না হলে আমেরিকাতে যেতে। 2টা রাষ্ট্র শুরুতে কেন ডিনাই করেছে? কারণ বাংলাদেশে সে গণহত্যা করেছে, যেটার ব্যাপারে তারা পক্ষ নিতে পারবে না, কারণ নিউ ইয়র্কে হচ্ছে জাতিসংঘের হেডকোয়ার্টার। অতএব এরকম একটা বাস্তবতায় আপনি চাইলেই হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে পারবেন না, তার কোনো বন্ধু নাই। দিল্লি কি হাসিনাকে করবে, পুষবে? পৃথিবীতে প্রত্যেক দেশের জন্য তার যে পোষ্য গোলাম স্বৈর শাসকরা থাকে, একটা সময় তারা বার্ডেন হয়ে যায়।
রেজা শাহ পাহলভি, আজকে তো সময় কভার করবে আমি বলতাম, রেজা শাহ পাহলভি ইরান থেকে যখন পালালেন বিমানে ফোন করে করে শুধু বন্ধু রাষ্ট্রগুলোকে ফোন দিচ্ছিলেন, অমুক রাষ্ট্র, ইংল্যান্ড, ইটালি, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, তোমাদের জন্য আমি এইটা করেছি, তোমাদেরকে এই কন্ট্রাক্ট দিয়েছি, এই তেল দিছি, এই গ্যাস দিছি, তা আজকে আমাকে আশ্রয় দাও, কেউ দেয়নি তো। শেষ পর্যন্ত অন্য স্বৈরাচারের দেশে গিয়ে মরতে হয়েছে। তো সেই জায়গায় হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনা ফেরত তো দূরের কথা, ইন্ডিয়া এখন মানে 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 কুত্তা ঠেলার মতো অবস্থা হয়েছে আর কি, যে তার দেশ থেকে বাইর করতে পারে কিনা এখন। সেই চেষ্টার জন্য তার অ্যাক্টিভলি চেষ্টা করছে। কোনো কোনো জায়গা থেকে আমরা এটাও শুনেছি ডক্টর দেবিশেটিকে নিয়ে আসছে, এনে মেডিকেল বোর্ড গঠন করে রিপোর্ট তৈরি করে তাকে কোনোভাবে মেডিকেল ট্রিটমেন্টের জন্য ছেলের কাছে যেতে দেওয়া যায় কিনা, এরকম একটা মানবিক কেস প্রিপেয়ার করবারও চেষ্টা চলছে। অতএব আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দয়া করে একটু বলবো যে ব্লাড প্রেশার একটু নর্মাল করেন, মানে ইন্ডিয়া দিল্লির চোখ দিয়ে দেখবেন না, আপনারা একটু ভালো থাকার চেষ্টা করেন আর বাস্তবতাটা মেনে নেন যে বাংলাদেশ আওয়ামী উত্তর বাংলাদেশে প্রবেশ করেছে, দিল্লির জন্য তাই। এবং দিল্লি খেলাটা কেন খেলছে, দিল্লি জানে যে আমরা আসলে হ্যাপি না তার এই দিল্লিতে অবস্থান এবং কার্যক্রম নিয়ে। আবার দিল্লির অ্যাম্বাসেডার বলছে যে আমরা প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, উনি কবে সফরে আসবেন। তো কন্ট্রাডিক্টরি পজিশন, এটা তো হতে পারে না। তাহলে আসলে বাস্তবতাটা সেটা না। দিল্লির সাথে দিল্লি এটা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু ডক্টর শশী থারুর রিপোর্ট যদি পড়েন, যিনি পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কংগ্রেসের নেতা, উনি পরিষ্কার করে বলেছে যে ৭১-এর উপরে ভিত্তি করে, ওই মূল্যবোধের উপরে ভিত্তি করে আমাদের সম্পর্কটা রিভাইজ করতে হবে। গঙ্গা পানি চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এটাকে রিভাইজ করা দরকার। মানে পোস্ট আওয়ামী লীগ রিলেশনশিপটা বাংলাদেশের সাথে কি হবে সেটা ইতিমধ্যে আলোচনা হচ্ছে, এবং ওটাই একমাত্র উপায় যে আমরা আওয়ামী উত্তর বাংলাদেশে বসবাস করছি। জি, ধন্যবাদ। আমরা একটু একই প্রশ্ন রাশেদ খান আপনার কাছে, দিল্লি কি আসলে বিপদে আছে কিনা শেখ হাসিনাকে তাদের দেশে রেখে? না, দিল্লি এটা তো ফদ ভাই একটি অ্যাজাম্পশন করলেন। তবে আমার কাছে যেটি মনে হয়, যেহেতু শেখ হাসিনা দিল্লির প্রয়োজনে বা ভারতের জন্য অনেক কিছু করেছে, এবং শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তো সেই জায়গা থেকে আসলে শেখ হাসিনার প্রতি এক ধরনের দয়া দেখাচ্ছে। এখন এই দয়া আসলে কত সময় দেখাবে, আন্তর্জাতিক কোনো চাপ যদি থাকে সেক্ষেত্রে হয়তো ফুয়াদ ভাই যে কথা বললেন সেটির বাস্তবায়ন হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এখন এই মুহূর্তে ভারত চেষ্টা করবে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করার, এবং ভারত চাইলেও রাজনৈতিক বা সাংস্কৃতিক কোনো ধরনের আগ্রাসন বা হস্তক্ষেপ আর চালাতে পারবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যেভাবে গণ-অভ্যুত্থান হয়েছে, গণ-অভ্যুত্থানের সময় মানুষের যে স্লোগান, সেই স্লোগানটা এরকম ছিল, যেমনিভাবে শেখ হাসিনার পতন চেয়েছে ঠিক একইভাবে দিল্লির আগ্রাসন থেকে মানুষ মুক্তি চেয়েছে। দেখেন, এই বাংলাদেশে একদম শেষের দিকে 2024-এর নির্বাচনের আগে অনেকগুলো আন্দোলন হয়েছে, এবং সেক্ষেত্রে ভারতীয় পণ্য বর্জন খুবই বাংলাদেশে একটি জনপ্রিয় আন্দোলন, এবং এই আন্দোলন রাজনৈতিক কর্মীরা, সাধারণ মানুষ, অ্যাক্টিভিস্ট অনেকেই করেছে। এবং পরবর্তীতে 24-এর যে একটি ডামি নির্বাচন হলো, সেই সময় কিন্তু মানুষের মুখে স্লোগান ছিল, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। আমি এই স্লোগান দিয়েছি, ফুয়াদ ভাই দিয়েছে, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম মোটামুটি সবার মুখে একই কথা। আমাদের যে অ্যাজাম্পশন ছিল যে বাংলাদেশে শেখ হাসিনা যে ক্ষমতায় রয়েছে এটা আওয়ামী লীগের জোরে না, এটা আসলে দিল্লির জোরে। এবং শেখ হাসিনা যে সাহসটা পায়, এই সাহসের মূলে ভারত। এখনও পর্যন্ত একই কথা বলছে তারা যে ভারত আমাদের সাথে রয়েছে। দেখেন, ভারতের উদ্দেশ্যে আমার যে বক্তব্য, ভারতের সাথে দেশের জনগণ সম্পর্ক চাই, সেটা মর্যাদা এবং সেটা আসলে সম্মানের সম্পর্ক। ভারত যদি মনে করে যে তারা বাংলাদেশে বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছে সেই দলের সাথে আওয়ামী লীগের মতো নতজনের সম্পর্ক করবে, বিএনপি এ ধরনের সম্পর্কে বিশ্বাস করে না। কারণ বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, তার মানে এদেশের জনগণের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এবং এটির প্রমাণ আপনি গতকাল পেয়েছেন, কিভাবে কতটা শক্তভাবে শেখ হাসিনা যে সেখানে কথা বলার সুযোগ পেয়েছে, এর প্রতিবাদ বাংলাদেশ জানিয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা
একটু একটা প্রশ্নে একটু চোখ রাখতে চাই। আজকে আমরা বেশ কিছু গণমাধ্যমে দেখতে পেয়েছি, একটা খবর এসেছে যে শেখ হাসিনা সহ তার পরিবারের যেসব সদস্যরা রয়েছেন তারা কোন কোন দেশে অবস্থান করছেন। সেখানে দেখা যাচ্ছে ভারত, দুবাই, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশগুলোতে তারা আছেন এবং তারা খুব বেশ ভালোভাবেই আছেন। তাদের অনেক নেতাকর্মীদের কথা বলা হয়েছে যারা জেলখানায়, কেউ ঘর ছাড়া, অনেকভাবে অনেক বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। রাশেদ খান একটু বলবেন যে আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমি যে তথ্য জানি সেটি হলো যে শেখ হাসিনার পতনের সিদ্ধান্ত সেনাবাহিনী বলেন বা অন্যান্য প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র তারা মোটামুটি 1 আগস্ট থেকে সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে আর সমর্থন দেওয়া সম্ভবপর নয় এবং শেখ হাসিনা যেভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে এদেশের জনগণকেও আসলে শান্ত করা যাবে না। অর্থাৎ ওই সময় যদি সেনাবাহিনী এই ডিসিশন না নিত সেক্ষেত্রে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তো সব মিলিয়ে সেনাবাহিনীর এই সিগন্যাল কিন্তু শেখ হাসিনা নিজেও পায় এবং শেখ হাসিনার আত্মীয় স্বজন মন্ত্রীরা তারা পেয়ে যায়, যে কারণে মোটামুটি 2 আগস্ট থেকে সব পালানো শুরু করে। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা সর্বশেষ সে দেখতে চেয়েছিল যে তার নেতাকর্মীরা মাঠে নেমে আওয়ামী রাজত্ব বা ফ্যাসিবাদী যে জামানা সেটাকে কন্টিনিউ করতে পারে কিনা। দেখবেন 4 আগস্ট কিন্তু বাংলাদেশে অনেক সংঘর্ষ হয়েছে, ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে। এমনকি ওই সময় 4 আগস্ট আওয়ামী পান্ডারা, ছাত্রলীগ, যুবলীগ তারা নিজেরাই পুলিশের অস্ত্র নিয়ে বা অন্যান্য অন্যান্য বিভিন্ন অস্ত্র নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে তারা কিন্তু মানুষের বুকে গুলি চালিয়েছে। 5 আগস্টেও একই কাজ করেছে, তারা মরণ কামড়টা দিয়েছিল। সব মিলে দেশের জনতা এতটাই ফুঁসে উঠেছিল যে আসলে এই জনতার স্রোতে আওয়ামী লীগের বা ছাত্রলীগের স্রোত তারা মোটেও টিকতে পারেনি। তো আমার যে যতটুকু আমার কাছে তথ্যপত্র আছে যে মোটামুটি সেনাপ্রধান যেদিন 3 আগস্ট বলে যে আমরা ছাত্র জনতার বুকে কাউকে রক্ষা করার জন্য গুলি চালাবো না, আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং এদেশের জনগণের পক্ষে থাকবো, মোটামুটি ওই দিনই তো ফাইনাল হয়ে গেছে, তাই না? বাকি তো আসলে পরের 2টা দিন এক ধরনের আনুষ্ঠানিকতা। তো সর্বশেষ কথা হলো যে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে যদি আমরা আসলে পুনর্গঠন না করতে পারি, আমরা বাংলাদেশকে যদি এগিয়ে না নিতে পারি, বাংলাদেশকে যদি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আমরা বিনির্মাণ না করতে পারি, বা আমাদের শহীদের যে স্বপ্ন বা আহত যোদ্ধা, এমনকি যারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, আমরা যদি আসলে এই স্বপ্ন পূরণ করতে চাই তাহলে আমাদের মধ্যে ন্যূনতম বিষয়ে জাতীয় ঐক্য দরকার। জি, অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ একটু বলবেন একই প্রশ্ন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশে আছেন, যারা সমর্থকরা আছেন, তাদেরও এই প্রশ্নটাকে সিরিয়াসলি বোঝা দরকার যে শেখ পরিবারের ছেলেমেয়েরা কেউ বাংলাদেশে বিয়ে করে নাই, সবাই বিদেশি সাদা নাগরিক অন্য ধর্মের লোকদেরকে বিয়ে করেছেন। 75 পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসার একটা বড় কারণ হচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা বাংলাদেশে শেখ মুজিবের রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন। তারা দেখছে বাবা যে রাজনীতি করেন এবং বয়স, আজকে শেখ হাসিনার বয়স কিন্তু 80+ এবং তার অনুজ রাজবংশীয় রাজনীতি। আপনি এই ধারার বাইরে এনে তো আপনি অমুক চৌধুরী তমুক চৌধুরীকে ডাইনা রিফাইন্ড আওয়ামী লীগ করলে সেটা আওয়ামী লীগ হবে না। অতএব এই রাজবংশ থেকে রাজনীতি করবার মতো কোনো ব্যক্তি, সুস্থ বাংলা ভাষা জানে, বাংলাদেশ বোঝে, রাজনীতি কালচার বোঝে, তেমন কোনো ব্যক্তি নাই। এবং এটা বোঝা দরকার যে আজকে যে এই যে কৃষকের ছেলে পেলে, গরিব প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের সদস্য ছাত্রলীগ যুবলীগকে দিয়ে যে এই যে উস্কানিমূলক মিছিল করাচ্ছে, ঝটিকা মিছিল করাচ্ছে, ওদের মাথায় থাকা দরকার যে শেখ পরিবারের সদস্যরা কোথায়, তারা ঝুঁকি নিচ্ছে কিনা তার নেত্রীর জন্য, তারা শেষ পর্যন্ত ঝুঁকিটা নেবে কিনা, তারা কেউ ফিরবে কিনা। অতএব সেই চ্যালেঞ্জের জায়গায় তাদের মাথায় রাখা দরকার যে কার ঘাড়ে কাঁঠাল ভেঙে কে খাচ্ছে। এই কমন সেন্সে এই জনগোষ্ঠীর ফিরে আসা দরকার। তা না হলে যেটা হচ্ছে তাদের ভোগান্তি আগামী দিনগুলোতে আরও বাড়বে। হাসিনা ফিরছে না, হাসিনা ফিরবে না, এটাই হচ্ছে ইতিহাসের পরিণতি। এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যাবে তত বেশি আপনারা সমাজের মূলধারায় অংশগ্রহণ করতে পারবেন নিজস্ব মতে, নিজস্ব ধারাবাহিকতায়। তা না হলে যেটা হবে, আপনি এক্সট্রিম জায়গায় থাকবেন, পলাতক থাকবেন, মাসুল দিয়ে চলতে হবে, মামলার শিকার হবেন। কারণ বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতির প্যাটার্ন, লোকালি মামলা বাণিজ্য করবে, পুলিশের সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করবে, টাকা দিলে থাকতে দিব, টাকা দিলে খাইতে দিব, টাকা দিলে চাঁদাবাজির টাকা দিব, অংশ দিব, আদারওয়াইজ আপনি এলাকায় থাকতে পারবেন না। অতএব সেইটা হচ্ছে তাদেরকে মাথায় রাখা দরকার। এই নিউজগুলো তাদেরকে মনোযোগ সহকারে পড়া দরকার যে হাসিনা ফিরছে না, এটা মেনে নেন।
জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আপনাদের মূল্যবান মতামতগুলো বলার জন্য। আজকে আমরা কথা বলছিলাম ফেরার পথ আসলে এতটা সহজ কিনা, যে পথ অনেক দুর্গম হয়ে ওঠে, সেই পথ নিয়ে আমরা আসলে কথা বলেছি এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান দিবসের যে বক্তব্য সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং সেই সঙ্গে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ করছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।